আজকে আমরা যে রোগগুলো নিয়ে কথা বলবো, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার ইত্যাদি যত রোগ আছে, এগুলো সব হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। যাদের মনে করেন ডায়াবেটিস হয়েছে, কেন হয়েছে, সময় আর এক থাকে, আপনার ডায়াবেটিস হওয়ার এখন কোনো সম্ভাবনা আপাতত নাই। আপনাদের যে রোগগুলো হয়েছে তার জন্য 80% দায়ী হইল খাওয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আমাদেরকে জ্ঞান দিয়েছেন, জ্ঞান অর্জন করার ক্ষমতা দিয়েছেন। এবং আমরা আশরাফুল মাখলুকাত কেন? কারণ আমাদের স্বাধীনভাবে জ্ঞান অর্জন করার সেই সক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। এ কারণে আমাদেরকে জ্ঞান ভিত্তিক আমাদের চলাফেরা করতে হবে। অর্থাৎ আপনি সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত যা যা করবেন না কেন, এটা জ্ঞানের আলোতে করতে হবে, জ্ঞান ভিত্তিকভাবে করতে হবে। তো আমরা যদি সেটা না করতে পারি তখন আমাদের বিভিন্ন সমস্যায় পড়তে হবে। যেমন ধরেন, আমরা সকালে ঘুম থেকে উঠি, তাহলে কখন ওঠা ঘুম থেকে ভালো? ভোরবেলায়। এটাই তো জ্ঞানের কথা। তা এখন যারা দেরি করে ঘুম থেকে ওঠে আর যারা আর্লি ঘুম থেকে ওঠে, তা দুজন ব্যক্তির জীবন যদি এভাবেই চলতে থাকে তাহলে একটা সময় এসে ব্যাপক পার্থক্য দেখা দিবে, নাকি? তো এখন আমরা কে কে এই ভোরে উঠি? তো অনেকে আছে ভোরে উঠে আবার ঘুমায় যায়। অনেকে আছে ভোরে উঠে এবং সে সকালটাকে কাজে লাগায়। যেমন পার্সোনালি আমি যে কাজগুলো করি, শুধু ভোরে ওঠা না, ভোরে উঠে ফজরের নামাজ পড়ে জামাতে, তারপরে হয়তো খেলাধুলা করি, হয়তো কোনো ব্যায়াম করি। তো সকালের কোন রুটিন আমার, সেটার উপর নির্ভর করে আমি কেমন থাকব। এখন সকালে ভোরে উঠতে গেলে আমাকে ঘুমাইতে হবে কখন? আর্লি। আর্লি মানে ধরেন এখন কেশার পরে। তাহলে জ্ঞান কি বলে? আর্লি টু বেড, আর্লি টু রাইজ। আর্লি টু বেড, আর্লি টু রাইজ, গুড ফর হেলথ। তাহলে আমরা এখন যদি আর্লি ঘুমাই এবং ভোরে উঠি, তাহলে সেটাই আমাদের জন্যে জ্ঞান ভিত্তিক। তাহলে যারা রাত জাগে এবং যারা দেরি করে ওঠে এবং নিয়মিতভাবে তারা এভাবেই চলে, তো তাদের যে পরিণতি হবে, আর যারা আর্লি ঘুমাতে যায় এবং আর্লি ওঠে, তাদের পরিণতি কি এক হবে কিনা? হবে। তো যাদের জ্ঞানভিত্তিক জীবন আচরণ নেই, তাদের নানান প্রবলেমে পড়তে হবে। তো যেহেতু আল্লাহ তাআলাও নির্দেশ দিয়েছেন আমাদেরকে, যে রাতের ব্যাপারে বলেছেন, রাতকে তোমাদের জন্য লেবাস হিসেবে দিয়েছি। লেবাস মানে হচ্ছে ডার্ক, অন্ধকার। এই অন্ধকারটা আমাদের হচ্ছে মেলাটোনিনকে সিক্রেশন করতে। এই যে আমাদের যে লাইট সেন্সর, সেটা হচ্ছে দিনের আলো যখন চোখে পড়ে, বিশেষ করে ব্লু লাইট, তখন মেলাটোনিন ওয়াশ আউট হয়ে যায়। অথবা আমার যদি মোবাইল, ল্যাপটপ বা স্ক্রিন বা টেলিভিশন, যেগুলোই আমরা চোখের সামনে যদি আলো ফেলি, তাহলে মেলাটোনিন ওয়াশ আউট হয়। আর একটা জিনিস হচ্ছে স্ট্রেস বা টেনশন, দুশ্চিন্তা, মানে কর্টিসল, স্ট্রেস, সেটাও আমাদের মেলাটোনিনটাকে ওয়াশ আউট করে। তো এখন ঘুমের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ। তাহলে মেলাটোনিন নাম শুনছেন কেডা? একজনও জানেন না আপনারা মেলাটোনিনের নাম? আচ্ছা, কেউ জানেন না? একজনও শোনেন নাই? কে শুনছে? আপনি শুনছেন? আচ্ছা, যাক। তো আপনারা কি আমাদের ভিডিও দেখেন? কেউ আছেন এখানে? কে কে আছে? তো আচ্ছা, তাহলে অনলাইনে যারা দেখছে ফেসবুক, ইউটিউবে, তারা কে কে আছে দেখি। অনলাইনে যারা আছে ফেসবুক, ইউটিউবে, দেখি তাদেরকে একটু দেখি কারা কারা আছে। তা আপনারা কি মেলাটোনিন কে কে জানেন? কাইন্ডলি কমেন্ট করবেন। ফেসবুকে যারা আছে, ইউটিউবে যারা আছে, এখানে অনেকেই আলহামদুলিল্লাহ জয়েন করেছে। হ্যাঁ, মেলাটোনিনের নাম কে কে জানে? অনেকেই কমেন্ট করছে। তা আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে মেলাটোনিন কে কে, মেলাটোনিন সম্পর্কে আপনাদের কার কার ধারণা আছে, আপনারা কে কে জানেন যে মেলাটোনিন কাকে বলে। তো মেলাটোনিন হচ্ছে হরমোন, সেটা হচ্ছে আমাদের রাতে আমাদের ঘুমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বিশেষ করে যখন আমাদের ডেল্টা স্লিপ হয়, অর্থাৎ রাত 10টা থেকে 2টো, এই সময়টা মেলাটোনিন কনসেন্ট্রেশন বেশি থাকে। যদি আপনি অন্ধকারে থাকেন, যদি আপনি রিল্যাক্স থাকেন, কিন্তু আপনি ধরেন ঘুমালেনই না, আপনি ধরেন আলো জ্বালায় রাখলেন, আপনি ধরেন খুব স্ট্রেসডে আছেন, টেনশনে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন,
তো আপনার কর্টিসল হলে কর্টিসল রিলিজ হবে টেনশনে, তখন আপনার মেলাটোনিন ওয়াশ আউট হবে। তো তারা বলবে আমার রাতে ঘুম হয় না, রাতে ঘুম হয় না। কেন? কারণ তার যে ঘুমের জন্য যে পরিবেশ দরকার, তার যে হরমোন দরকার, সেখানে তার প্রবলেম। তাহলে বিজ্ঞানসম্মতভাবে আমাদের উচিত হচ্ছে আর্লি টু বেড আর্লি টু রাইজ, গুড ফর হেলথ। তার মানে আমরা আর্লি ঘুমাতে যাব। জ্ঞানের কথা হলো আর্লি ঘুমাতে যাওয়া। জ্ঞানীরা আর্লি ঘুমাতে যেতে বলেছেন। এখন আপনি দেরি করে ঘুমাতে যান, ভোরে ওঠেন না, অনেক ক্ষেত্রে ফজরের নামাজ পড়েন না। যেমন গতকালকে একজন আমাকে কনসাল্ট করলেন, তো তার নাম বলছি না, তিনি 8টা বাজে ঘুম থেকে ওঠেন, তো তিনি ফজরের নামাজ পড়েন না, তিনি 4 ওয়াক্ত নামাজ পড়েন। তা এখন আখেরাতেরও ক্ষতি হলো, আর তার ওজনও 150 কেজির উপরে, তাহলে দুনিয়ারও ক্ষতি হইল। তা এখন আপনারা জ্ঞানের আলোতে যদি না চলেন, তাহলে আপনারা জ্ঞান আছে কিন্তু ব্যবহার নেই, তাহলে কি হবে? একটা বিপদে পড়বেন। তা আল্লাহ বলেছে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে কোথায় পড়তে? মসজিদে গিয়ে জামাতে। কোথায় গিয়ে পড়তে বলছে? মসজিদে গিয়ে। মসজিদে গিয়ে জামাতের সহিত পড়তে বলছে। এখন জামাত যদি ধরতে হয়, তাহলে আপনাকে তো টাইমলি হাজির হইতে হবে। এখন জামাত তো আপনার জন্য দাঁড়ায় থাকবে না। তো ধরেন এখন 55তে যদি নামাজ হয়, তাহলে 55তে নামাজ শুরু হয়ে যাবে। এখন আপনি যদি একজন সময়ানুবর্তী এবং নিয়মানুবর্তী মানুষ হন, তাহলেই আপনি সঠিক সময়ে জামাতে হাজির হয়ে নামাজ পড়তে পারবেন। তাহলে শৃঙ্খলার গুরুত্ব আছে কি না? তো আজকে আমরা যে রোগগুলো নিয়ে কথা বলবো, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার ইত্যাদি যত রোগ আছে, এগুলো সব হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। এগুলো হচ্ছে কি? লাইফস্টাইল ডিজিজ, মানে ডিসিপ্লিনের অভাবে যে রোগগুলো হয়। দেখেন আপনাদের যাদের আজকে রোগ আছে, আপনারা কখন ঘুমাতে যান, কয়টায় ঘুমাতে যান, সেটা গুরুত্বপূর্ণ। আপনারা কখন ঘুম থেকে ওঠেন, সেটাও গুরুত্বপূর্ণ। এবং ঘুম থেকে উঠে কি কি করেন, সেটাও গুরুত্বপূর্ণ। এবং কোন পরিবেশে ঘুমাইতে যান, সেটাও গুরুত্বপূর্ণ। কোন পরিস্থিতিতে আপনি ঘুমান, আপনার মানসিক অবস্থা কেমন, সেটাও গুরুত্বপূর্ণ। কারণ ভালো ঘুমের জন্যে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস। কি? একটা হলো মানসিক প্রশান্তি, ভেরি গুড। আর একটা কি? শারীরিক ক্লান্তি। তো শারীরিক ক্লান্তি আসবে কিসের ভিতর থেকে? পরিশ্রম থেকে। তা এখন আমরা ব্যায়াম করি না, আমরা কোনো কায়িক শ্রমও করি না, খেলাধুলাও করি না, হাল চাষও করি না, বা মাটি কাটি না, ইট ভাঙি না, লাঙল চাষ করি না। তাহলে আমরা যদি কোনো কাজ না করি, তাহলে অ্যাক্টিভিটি যদি না থাকে, তাহলে বিজ্ঞান কি বলছে, জ্ঞান কি বলছে? আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। শুধু মানুষ না, আপনার একটা গাড়িও যদি আইনে আপনি রাইখা দেন গ্যারেজের মধ্যে, অনেক দিন যদি গাড়ি গ্যারেজে থাকে, তাহলে সেই গাড়ি এমনিতেই কি হয়? নষ্ট হয়ে যায়। তাহলে সে তো আর মানুষ না, সে হলো একটা গাড়ি। তাহলে যে সকল মানুষ যারা কোনো ব্যায়াম করে না, তাহলে এটা কি জ্ঞান ভিত্তিক হলো? শক্তি চর্চা করে না, খেলাধুলা করে না, কোনো রকম কায়িক শ্রম, অর্থাৎ মানে কায়িক শ্রম বলতে বোঝায় যেটা হলো শরীরের পরিশ্রম, যেমন কোদাল কোপানো বা মাটি কাটা, ইট ভাঙা, তারপরে প্যাডেল মেরে ভ্যান চালানো, রিক্সা চালানো, বা জমিতে যে কাজগুলো হয়, অর্থাৎ যেগুলো হলো কায়িক শ্রম। তো এখন আমাদের যাদের, আমি যে ডাক্তারি করি, তো এখন আমি কি যে হাল চাষ করব? করতে পারলে ভালোই হইতো। এখন জমি জমা কোথায় পাবো? ঢাকা শহরে তো এত জায়গা জমি নাই। তো যদি জায়গা জমি থাকলে কোদাল দিয়ে কোপানো যাইতো, কি কন? তো এখন জায়গা জমি নাই, তা এখন আমাদের কি করতে হবে? তা আমি যেটা করি, ব্যাডমিন্টন খেলি বা টেনিস খেলি, বা একটু জিমেও যাই, ফ্রি হ্যান্ড করি, যোগা করি, বা স্ট্রেচিং করি, হ্যাঁ, এগুলো করি। তো আপনারা সবাই এগুলো করেন তো, না? সবাই এগুলো করেন না আপনারা? কিন্তু যদি না করেন, তাহলে আপনার সুস্থ থাকার আশা কি করে করতেছেন? মানে আপনারা সুস্থ হতে চান না সবাই নাকি? আপনাদের যে রোগগুলো হয়েছে, তার জন্য 80% দায়ী হইল খাওয়া। 80% দায়ী কি? খাওয়া। বুঝতে পারছেন? এটা ধীরে ধীরে বুঝতে পারবেন। কেননা আমরা দেখেছি এখন সাধারণভাবে আমরা একটা
মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি বা উচ্চবিত্ত যাই হই, তা আমরা কি খাই? সকালে রুটি খাই, তাহলে রুটিটা ওই আটা, তারপর সাথে হয়তো আলু খাই, আলুটা হলো তো শর্করা এবং সেটাও ওই জমি থেকে আসা, সাথে সয়াবিন তেল দিয়ে রান্না করি, ঠিক আছে? বা কেউ পরোটা খায়, ডিম খাই ফার্মের, নাকি? এরকমই তো আমাদের একটা নাস্তা। একটু পরে আবার কেউ মুড়ি বিস্কিট খই খায় বা চা খায়, বিস্কিট খায়, তাহলে ওই যে চিনি দিল, ওই যে দুধ দিল, সাধারণত গুঁড়া দুধ দেয়। তারপর হচ্ছে সে গরুর ক্ষেত্রেও একই রকম, একটা গরু ঘাস খায়, দেশি জাত এবং স্লিম ফিগার, রোদে যায়, হাঁটাচলা করে, তাইলে ন্যাচারালভাবে বড় হয়েছে, তার দুধ কতটুকু হইতে পারে? সামান্য, বেশি দুধ হয় না। আর যেগুলো যে ফার্মের গরু, সেগুলোর দুধই আপনারা সাধারণত পেয়ে থাকেন, কারণ দেশি গাই গরুর দুধ তো আপনারা পান না, সাধারণত পাওয়ার কথা না, কারণ মালিকই খাইতে পারে না, ওর বাছুরি খাইতে পারে না, আপনারা কি বিক্রি করে? তো ওদিন এক ভাই আসছিলেন আমাদের কাছে, তো উনি বললেন যে উনি যে মংলার ওই সাইডটাতে থাকে, তো ওখানে একটা নাকি বাজার আছে, তা আমারে বলতেছে আপনারা একদিন নিয়ে যাবো, ওই বাজারে আপনি যাবেন। তো ওখানে বাজারে যারা মানে বিক্রয় করে তাদের প্রায় উনি বলল আর কি 85 to 90% মহিলা, আর যারা ক্রেতা তারাও 85 to 90% মহিলা। তো এইটা হলো বাজারের বৈশিষ্ট্য, এবং ওইখানে এটা হিন্দু এলাকা, সব হিন্দুরাই বেশিরভাগ ওখানে হিন্দুরা থাকে। তো বলে যে ওখানে ওদের সবার দেশি গরু আছে, কিন্তু তেমন কেউ দুধ বিক্রি করে না, হয় নিজেরা খায়, নাহলে বাছুরকে খাওয়ায়, কিন্তু দুধ বিক্রি করে না। ব্যাপারটা বুঝতে পারছেন? তা আপনারা সাধারণত যে দুধগুলো পেয়ে থাকেন, ধরে নিতে পারেন যে এটা হয়তো ফার্মের গরুরই দুধ। হুমায়ার এক থাকে, আপনার ডায়াবেটিস হওয়ার এখন কোনো সম্ভাবনা আপাতত নাই। আর ডায়াবেটিসের অনেক আগে, মানে ডায়াবেটিস হওয়ার বহুত আগে ইনসুলিন বাড়তে থাকে, ডায়াবেটিস হওয়ার বহু আগে হুমায়ার বাড়তে থাকে। আপনারা যাদের ডায়াবেটিস নাই হাত তোলেন, যাদের ডায়াবেটিস নাই। ওকে, যাদের ডায়াবেটিস নাই আজকে টেস্ট করেন, আপনার হুমায়ার যদি 1 থাকে তাহলে আপনি নিশ্চিন্ত, আর ইনসুলিন যদি 4-5 থাকে ব্যাস, ওকে, আপনি নিশ্চিন্ত, ঠিক আছে? কিন্তু অনেকেই দেখবেন যে আজকে আপনার হুমায়ার বেশি আছে এবং ইনসুলিন বেশি আছে, সুগার নর্মাল কিন্তু ইনসুলিন বেশি আছে। তাহলে সুগার নর্মাল বলেন, সুগার, ইনসুলিন বেশি, এইটাই ইনসুলিন রেজিস্ট্যান্স। বুঝলেন না কথা? সুগার নর্মাল কিন্তু ইনসুলিন বেশি, এটাই ইনসুলিন রেজিস্ট্যান্স। তারপরে বলেন সুগার বেশি মানে ডায়াবেটিস, বলেন সুগার বেশি কিন্তু ইনসুলিন কম, টাইপ 1 ডায়াবেটিস। বলেন সুগার বেশি, ইনসুলিনও বেশি, টাইপ 2 ডায়াবেটিস। তা এই আপনি যদি নিজেই শিখে যান, তাহলে আপনার নিজের রিপোর্ট যদি নিজে জানেন, তাহলে তো ভাই আপনি নিজে নিজে আপনার কি করতে হবে বুঝে যাবেন। এখন আমার দোষ হবে কেন? আমি কেন আপনাকে করতে বলবো? আপনি নিজে নিজে করবেন। আপনি দেখবেন যে আপনার সুগার বেশি, তাহলে ভাত খেলে চিনি বাড়ে, রুটি খেলে চিনি বাড়ে, ফল খেলে চিনি বাড়ে, দুধ খেলে চিনি বাড়ে। এখন খাবেন কি না সেটা আপনার ব্যাপার, নাকি বুঝেন নাই? আমরা তো আর জোর করে আপনাকে বাধ্য করতে পারবো না, আপনারা স্বাধীন মানুষ, আপনারা আপনাদের মতো। তাহলে এখন যাদের ইনসুলিন বেশি পাইলেন, ধরেন আজকে টেস্ট করালেন, যাদের ডায়াবেটিস নাই, যাদের ডায়াবেটিস নাই তারা আজকে টেস্ট করে দেখলেন ইনসুলিন বেশি, তাহলে এখন আপনি কি ভাত খেতে পারবেন? বলেন ইনসুলিন বাড়ে, বলেন ইনসুলিন বাড়ে, ভাত খেলে, রুটি খেলে, ফল খেলে, দুধ খেলে, চিনি জাতীয় যে কোনো কিছু, ঠিক আছে? এই আর টেনশনে বাড়ে, বলেন স্ট্রেসে বাড়ে, রাত জাগলে বাড়ে। তাহলে যাদের ইনসুলিন বেশি, তাহলে ইনসুলিন কমানোর জন্য তাকে ভালো ঘুমাতে হবে, মানসিক প্রশান্তির চর্চা করতে হবে। মানসিক প্রশান্তির চর্চা একটা ব্যাপক চ্যাপ্টার, অনেক কিছু আছে এখানে, অনেকগুলো কম্পোনেন্ট আছে। আর একটা হলো কি, তাকে কিছুদিন ওই চিনি জাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে, অল্প কিছুদিন। তাহলে কখন সে আবার খাবে? যখন তার নর্মাল হয়ে যাবে। এই তো কয়েকদিন পর আবার মাপবে না, নর্মাল হলে সে খাবে। তার মানে এখানে আমরা তো কাউকে কিটো ডায়েট দিতেছি না। এটা কি কিটো ডায়েট দিতেছি? তা আমি ভাত খাই, আমি কি কিটো ডায়েট করি? তাহলে আমরা কাউকে কাউকে ভাত সাময়িক সময়ের জন্য বন্ধ রাখি সায়েন্টিফিক্যালি, যে ওর ইনসুলিন বেশি এবং বিজ্ঞান বলছে ইনসুলিন কিসে বাড়ে, তা আমরা সেই খাবারগুলো থেকে তাকে সাময়িক বিরতি দিচ্ছি। তাহলে এখানে আমরা তো দেখে শুনে দিচ্ছি। সুগার বেশি, তাকে যেই খাবারে সুগার বাড়ে বিজ্ঞান বলছে সেই খাবারগুলো থেকে আমরা তাকে সাময়িক বিরতি রাখছি। তা আবার সেই খাবার তাকে আবার পুনরায় তাকে দেওয়া হচ্ছে যখন তার নর্মাল হচ্ছে রিপোর্ট। তাহলে এইটাকে তারা একটা ডায়েট হিসেবে দেখতেছে, যারা বলতেছে তারা তো এই বিষয়ে জানেই না, আমাদের বিষয়ে জানেই না, না জেনে মিথ্যা বলে যাচ্ছে।
এখন আমি আর কি করতে পারি, একা মানুষ, আমি আর কত চিল্লাপাল্লা করবো? তো এই জন্যে আমার কাজ হলো, কাউকে আমি বুঝাবো না, আপনারা যদি বোঝেন মানবেন, আর না মানলে মানার দরকার নেই। আমার কথা বুঝতে পারছেন? যাদের মনে করেন ডায়াবেটিস হয়েছে, কেন হয়েছে, ডায়াবেটিসটা হয়েছে কেন? এখন ধরেন একটা লোক ওষুধ দিয়ে চিনি কমে, আর একটা লোক ওষুধ হয়তো খায় না, চিনি বেশি থাকে। তো চিনি বেশি যদি থাকে দীর্ঘদিন, তাহলে তো সে শেষ। প্রেশার যদি দীর্ঘদিন থাকে, তাহলে তো সে শেষ। তাহলে তাদের লিভার কিডনি তো ভালো থাকার কোনো কারণ নাই। আমার কথা বুঝতে পারছেন? তো এই যে উনি এখন লিভার নষ্ট হয়ে এখন যেমন উনি আফসোস করতেছে, তা আপনারাও করবেন এক সময়, সময়টা যাইতে দেন। ওনার 12 সাল থেকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ। আমরা বলি যে এখানে আসবেন যারা সুস্থ। কেন? কারণ সুস্থ লোক, সে সুস্থ আছে, সে মনে করেন যে আমাদের ফলো করলে সুস্থই থাকবে। আর যখন একটা লোকের লিভার নষ্ট হয় বা কিডনি নষ্ট হয়, তো দেখা গেল অনেকখানি নষ্ট হয়ে গেছে। সে যতই ভালো লাইফস্টাইল মানুক না কেন, তার হয়তো 10% 20% হয়তো ভালো আছে, আর 80-90% হয়তো নষ্ট হয়ে গেছে। তো তাকে এইটা নিয়েই বাকি জীবন চলতে হবে। তাহলে একটা লোক যদি আসে আমাদের কাছে এইভাবে, যে তার 100 সব ভালো, সে ভালো রাখবে কিভাবে? তখন সে ভালো রাখলে, অর্থাৎ এটাকে বলে প্রিভেনশন, যে আমি সুস্থ আছি, কি করে সুস্থ থাকবো, তাহলে সে সারাটা জীবন ভালো থাকতে পারবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।